ঢাকায় 23 দিনে আইসিইউ চাহিদা বেড়ে দ্বিগুণ, 267 শয্যার মধ্যে খালি মাত্র 57টি। হিমশিম কর্তৃপক্ষ। সিলেটে কোয়ারেন্টিন সেন্টারে বিয়ের আয়োজন, পুলিশকে ম্যানেজ করে স্বাস্থ্যবিধি ভাঙছেন প্রবাসীরা। শেখ হাসিনার সাথে ভুটানের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক আজ। স্বাক্ষর হতে পারে দুটি সমঝোতা স্মারক। যানজটের জন্য পথেই মারা যান দুর্ঘটনা হৃদরোগে আক্রান্তরা, অ্যাম্বুলেন্স নিয়ে অসচেতন চালক পথচারী। করোনার জন্য ভারতের দিল্লিতে হোলি শবে বরাতে জমায়েত নিষিদ্ধ, বাসে ট্রেনে নমুনা পরীক্ষার ব্যবস্থা। স্বাগত সকাল ৯টার ১ ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছি আমি সঞ্চারী মজিদ তমা এবং আমি সাফাত বিন ফরিদ। জানাচ্ছিলাম প্রধান শিরোনামগুলো, এবারে জানাবো বিস্তারিত খবর। ঢাকায় করোনা রোগীদের জন্য আইসিইউ রয়েছে 267টি, এর মধ্যে খালি রয়েছে মাত্র 57টি। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে 23 দিনেই রাজধানীতে আইসিইউ এর চাহিদা বেড়েছে দ্বিগুণ, ফলে করোনা রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন ডাক্তাররা। করোনা চিকিৎসায় রাজধানীতে সরকারি বেসরকারি 19টি হাসপাতাল রয়েছে। সরকারি হাসপাতালের 103টি আইসিইউর মধ্যে খালি 11টি, আর বেসরকারি 164টির 46টি ফাঁকা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে 28 ফেব্রুয়ারি আইসিইউতে রোগী ভর্তি ছিল 104 জন, আর 23 মার্চ এই সংখ্যা দাঁড়িয়েছে 210 জনে। আগে আমাদের কাছে কোনো রিকোয়েস্ট আসতো না যে ভাই আমার একটা আইসিইউ লাগবে, এখন আমাদের কাছে প্রতিদিন 2-3 জনে রিকোয়েস্ট করে, এবং আমার আশঙ্কা এই রিকোয়েস্টের সংখ্যা হয়তো আরও বেড়ে যাবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে 16টি আইসিইউ বেড নিয়ে যে কোভিড আইসিইউ চালু ছিল, তার কিন্তু কানায় কানায় ভর্তি হয়ে গেছে। আমাদের কোনোভাবেই আর সাহায্য করার জায়গা নাই। যদি আইসিইউ বেডের সংকট হয়, অবশ্যই তো তার মর্টালিটির উপরে একটি ইফেক্ট করবে। গত বছরের আগস্টে যখন সর্বোচ্চ করোনা সংক্রমণ হচ্ছিল, তখন রাজধানীতে নির্ধারিত ছিল 21টি হাসপাতাল, আর আইসিইউ শয্যা ছিল 305টি। সংক্রমণ কমে এলে ব্যবস্থাও সরিয়ে নেওয়া হয়। আবারও করোনা রোগীর চাপ বাড়তে থাকায় আইসিইউ বাড়ানোর তাগিদ চিকিৎসকদের। কোনো রোগী ভালো হয়ে গেলে তখন একটা বেড খালি হয়, যখন বেডটা খালি হলো তখন কিন্তু আমরা খুঁজতে থাকি যে কারা আইসিইউর জন্য আমাদের কাছে এসেছিল, তখন আমরা তাদেরকে নিয়ে আসি। এইভাবে আইসিইউ বেডগুলি কখনোই হয়তো 10 মিনিট 20 মিনিট ফাঁকা থাকে বা আধা ঘন্টা ফাঁকা থাকে। কারণ আইসিইউ তৈরি করতে হলে স্পেস লাগে, তারপরে আইসিইউ বেড, ভেন্টিলেটর, ম্যান পাওয়ার সব কিছুই লাগে। আমরা ইচ্ছা করলে কিন্তু রাতে রাতে এগুলি এস্টাবলিশ করতে পারি না। আমরা আমাদের চিন্তা ভাবনা আছে, আমরা এগুলি তৈরি করতে যত তাড়াতাড়ি আমরা করতে পারি। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ও সংক্রামক ব্যাধি হাসপাতালে করোনা রোগীর চিকিৎসা দেওয়া হলেও কোনো আইসিইউ শয্যা নেই। এদিকে চট্টগ্রামেও 45টি আইসিইউর মধ্যে খালি আছে 20টি। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা ভাইরাস পরিস্থিতির আরও বিস্তারিত জানাতে এবার চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী অনুপম শীল। অনুপম, চট্টগ্রামে করোনা রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য হাসপাতালগুলোর সার্বিক প্রস্তুতি কেমন, এবং এই করোনা বৃদ্ধি পাওয়ার পরে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা কি বেড়েছে কিনা? শুরুতে সচেতনতার কথা যদি একটু বলি, যে গত 2 দিন ধরে আমরা দেখছি যে রাস্তাঘাটে সাধারণ মানুষ যারা, তারা কিন্তু আগের চেয়ে কিছুটা বেশি মাস্ক এবং স্বাস্থ্যবিধি মেনে চলাচল করছেন। অর্থাৎ মাঝখানে যে একেবারেই সাধারণ মানুষের মধ্যে এই করোনাকে ঘিরে স্বাস্থ্যবিধি মানার যে প্রবণতা বন্ধ হয়ে গিয়েছিল অনেকটা, সেটি কিছুটা পরিবর্তন গত 2 দিনে এসেছে। এবং এক্ষেত্রে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের যে স্বাস্থ্যবিধি এবং মাস্ক নিয়ে যে তোড়জোড়, সেটি কিছুটা কাজে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আর এর ছাড়া আমরা যদি চিকিৎসার কথা বলি, তাহলে আমরা কিন্তু দেখেছি যে করোনা যখন আরও 3-4 মাস আগে যখন একটু খারাপ অবস্থা ছিল, সেই সময়টাতে কিন্তু চট্টগ্রামে অন্তত 10টি ফিল্ড হাসপাতাল চালু ছিল। এর বাইরে আমরা দেখেছি যে সরকারি যে করোনা ডেডিকেটেড হাসপাতালগুলো আছে, সেগুলোতেও মোটামুটি ভালো একটি অবস্থান বা ব্যবস্থাপনা আস্তে আস্তে তৈরি করা হয়েছিল। কিন্তু
যখনই রোগী কমতে শুরু করলো তখন এই ব্যবস্থাপনার মধ্যে কিছুটা পরিবর্তন আসলো এবং এরপরে আসলে আমরা দেখেছি যে বেশ কিছু ফিল্ড হাসপাতাল, বিশেষ করে 7টি ফিল্ড হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে, আইসোলেশন সেন্টারগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল এবং এরপরে শুধুমাত্র করোনা ডেডিকেটেড হাসপাতালগুলো এবং 3টি যে ফিল্ড হাসপাতাল এই হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়া হতো এবং বেশিরভাগ সময় সেখানেও বন্ধ থাকতো। রুগীর সংকট ছিল, অর্থাৎ রুগী ছিল না। কিন্তু গত কয়েকদিন বা গত 2 সপ্তাহে কিন্তু এই পরিস্থিতি আবার পরিবর্তন হয়েছে এবং এই অবস্থায় আমরা দেখছি যে চট্টগ্রামে যে আইসিইউ বেডগুলো আছে এই আইসিইউ বেডগুলোর প্রায় সবগুলোই এখন পরিপূর্ণ এবং অনেক কিছু কিছু ক্ষেত্রে আইসিইউ বেডের জন্য রোগীদের অপেক্ষা করতে হচ্ছে। আমরা এই পর্যন্ত গতকালকের যে তথ্য বা যদি বলি একটু, যে বিআইটিআইডিতে এখন আছে 12 জন যারা করোনা চিকিৎসা নিচ্ছেন এবং এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে 104 জন, এর মধ্যে 4 জন আছেন আইসিইউতে, আর চট্টগ্রাম জেনারেল হাসপাতালে 46 জন করোনা রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া 10 জন আছেন যারা আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন। তো এছাড়া আর এর বাইরে চট্টগ্রামে যে বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল, বাংলাদেশ রেলওয়ের যে হাসপাতাল, এছাড়া হলি ক্রিসেন্ট হাসপাতাল, এখানে কিন্তু এখন যে করোনা রোগী কমে আসার কারণে যে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছিল সেটি এখনও চলছে। তবে সিভিল সার্জন বা স্বাস্থ্য বিভাগ বলছে যে তারা আবারও সেই বন্ধ করে দেওয়া হাসপাতালগুলো আবারও চালু করার উদ্যোগ নিচ্ছেন। চট্টগ্রামের করোনা ভাইরাস পরিস্থিতি এবং হাসপাতালের সার্বিক অবস্থার তথ্য জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল। দেশে ব্যাপক হারে বাড়ছে করোনা সংক্রমণ। গত 8 মাসের মধ্যে সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছে মঙ্গলবার। 24 ঘন্টায় শনাক্ত 3554 জন। গত বছরের মতোই আক্রান্তের সংখ্যা বেশি ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর ও নারায়ণগঞ্জে। পর্যটকদের ভিড়ের কারণে কক্সবাজার, বান্দরবানেও ব্যাপক সংক্রমণের আশঙ্কা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। সংক্রমণ বাড়ায় গত কয়েকদিন ধরেই করোনায় এবছরের নতুন নতুন রেকর্ড দেখছিল দেশ। এবার একদিনের শনাক্তের সংখ্যা ছাড়ালো 3500, যা গত 8 মাসের মধ্যে সর্বোচ্চ। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষাতেও হয়েছে রেকর্ড। দেশজুড়ে 219টি ল্যাবে একদিনে পরীক্ষা হয়েছে 25,954টি নমুনা। পরীক্ষা বাড়ার সাথে সাথে বেড়েছে শনাক্তের হারও। 22 দিন আগেও এ হার ছিল 3%, যা এখন বেড়ে দাঁড়িয়েছে 13%। শুধুমাত্র কাজের জন্য নয়, মানুষ বেড়াতে যাচ্ছে, ঢাকার বাইরে লক্ষ লক্ষ মানুষ মুভমেন্ট করেছে গত 1 মাসের মধ্যে। তো সেখান থেকে যেটা পরিষ্কার বোঝা যায় যে মানুষের মুভমেন্টটা একটা বড় ফ্যাক্টর হয়েছে ইনফেকশন বেড়ে যাওয়ার জন্য। সবচেয়ে বেশি রোগী শনাক্ত ঢাকায়। লক্ষণবিহীন রোগীদের মাধ্যমে আক্রান্ত হচ্ছেন বাড়িতে থাকা বয়স্করা। বেড়েছে করোনায় মৃত্যুর হারও। এবারের করোনা সংক্রমণে তরুণদের আক্রান্ত হওয়া ও হাসপাতালে ভর্তি হওয়ার হারও বেড়েছে। আইসিইউতে বেড খালি নেই, একটি শয্যার জন্য রোগীরা হাসপাতাল থেকে হাসপাতালে দৌড়ে বেড়াচ্ছে। সবকিছু মিলে পরিস্থিতি ক্রমাগতই অবনতি হচ্ছে। যদি এখনো এর রাশ টেনে না ধরা যায় তাহলে অবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বলে আমাদের মনে হচ্ছে। দেশে গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও 18 জন। এ নিয়ে দেশে মোট প্রাণহানি হয়েছে 8,738 জনের, আর মোট শনাক্ত 5,77,241 জন। কাজী শামীম হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেটের যুক্তরাজ্য থেকে আগতদের জন্য কোয়ারেন্টিন বাধ্যতামূলক হলেও তা মানছেন না বেশিরভাগ প্রবাসী। ইচ্ছে হলেই চলে যাচ্ছেন বাইরে, আবার কোয়ারেন্টিন সেন্টারেই আয়োজন করা হচ্ছে বিয়ের। এর সবই হচ্ছে হোটেল স্টাফ থেকে শুরু করে দায়িত্বরত পুলিশকে ম্যানেজ করে। এতে প্রবাসীদের দ্বারা করোনা সংক্রমণের আশঙ্কা করছেন স্থানীয়রা। গত 21 মার্চ নগরীর হোটেল ব্রিটানিয়া থেকে বাড়ি চলে যান 9 লন্ডন প্রবাসী। পরে প্রশাসনের তৎপরতায় ফিরিয়ে আনা হয় তাদের। এর আগে 20 মার্চ হোটেল লাভিস্তাতে ঘটা করে বিয়ের আয়োজন করেন কোয়ারেন্টিনে থাকা এক প্রবাসী। হোটেল স্টাফ, নিরাপত্তা প্রহরী ও দায়িত্বরত পুলিশকে ম্যানেজ করেই প্রবাসীরা বাইরে যাচ্ছেন, করছেন কেনাকাটাও। যেভাবে বাইরে হচ্ছে আমাদের জন্য ক্ষতিকর। আমরা আশপাশে ব্যবসা করি, কিন্তু এরা আমাদের কোয়ারেন্টাইনের যে যথাযথ নিয়মটা আছে এরা এটা পালন করতেছে না। শপিং করছে, বেড়াচ্ছে, খাচ্ছে, রিল্যাক্স, আবার আসতেছে। টাকার বিনিময়ে চলে যায়, টাকা দিয়ে চলে যায়, শুধু রাত্রে যাপন করে। সারা দেশের মতো সিলেটেও যখন করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী, তখন যুক্তরাজ্যে নতুন ধরনের করোনা ভাইরাস উদ্বেগ বাড়িয়েছে স্থানীয়দের। প্রবাসীদের এমন বেপরোয়া চলাচল নিয়ে প্রশ্ন উঠেছে সচেতন মহলে। এয়ারপোর্ট থেকে গাড়ি করে আনিয়া হোটেল পর্যন্ত পৌঁছাইয়া দিয়েই প্রশাসনের দায়িত্ব শেষ নয়।
প্রশাসন নজরদারি বাড়াতে হবে। যারা কোয়ারেন্টাইনে উঠবে এই হোটেলে যাতে অন্য কোনো মানুষ আর ঢুকতে না পারে। কোয়ারেন্টাইনে অনিয়ম নিয়ে মুখ খুলতে নারাজ স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। তবে পুলিশের গাফিলতির প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। কেউ যদি বেরিয়ে যান তাহলে প্রাথমিক দায়িত্ব অবশ্যই হোটেল ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ রিসিপশনের উপরে বর্তায়। আর পুলিশের বাইরে যে ডিউটি গেটে রয়েছে তাদের দায়িত্ব অবহেলা থাকলে অবশ্যই সেই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। গত 1 জানুয়ারি থেকে যুক্তরাজ্য ফেরত যাত্রীদের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করে জেলা প্রশাসন। এ সময়ে দেশে এসেছেন 2861 প্রবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এবারে সিলেটের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে আরো বিস্তারিত জানাতে সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মঞ্জুর আহমেদ। মঞ্জুর, সিলেটে প্রবাসীরা যে কোয়ারেন্টাইন মানছেন না সেই কারণটি কি? তাছাড়াও পুলিশকে ম্যানেজ করে আমরা দেখছি স্বাস্থ্যবিধি মানার যে না মানার অভিযোগ উঠছে, তো সে বিষয়ে প্রশাসন কি বলছে? সিলেটে কিন্তু করোনা আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে। আমরা গত এক সপ্তাহে যেটা দেখেছি যে প্রায় 1300% বেশি করোনা আক্রান্ত রোগী বেড়েছে এবং গত 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা 80 জনের উপরে। তো সেক্ষেত্রে বলা যায় যে সিলেটে কিন্তু করোনার যে সংক্রমণের ঝুঁকি সেটা কিন্তু দিন দিন বাড়ছে। এরই মধ্যে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে সিলেটে যারা যুক্তরাজ্য থেকে আসছেন প্রবাসীরা, তারা কিন্তু তাদের যে হোটেল কোয়ারেন্টাইনের যে সময়সীমা 7 দিন, সেটা কিন্তু তারা ঠিকমতো পালন করছেন না। আপনি জানেন যে গত 21 মার্চ সিলেটের হোটেল ব্রিটানিয়া থেকে 9 জন প্রবাসী তারা বাড়ি চলে গিয়েছিলেন। এই ঘটনা যখন জানাজানি হয়, বিষয়টা নিয়ে তোলপাড় শুরু হলে তাদেরকে রাতে আবার ফিরিয়ে আনা হয় এবং তাদেরকে জরিমানা করা হয়। এরপর থেকে কিন্তু এই যে হোটেল ব্রিটানিয়ার সাথে জেলা প্রশাসনের যে চুক্তি সেটাও কিন্তু বাতিল করা হয়েছে। তারপরে আরেকটা খবর আমাদের কাছে আসলো, যেটা হোটেল লা ভিস্তা, সেটা নগরীর লামাবাজার এলাকায়। সেই হোটেলে 20 মার্চ একজন প্রবাসী তিনি বিয়ে সম্পন্ন করেছেন এবং এই বিয়েতে তিনি বাইরে থেকে অতিথি নিয়ে এসেছেন, সবাই মিলে খাওয়া দাওয়া হয়েছে, এমন তথ্য আমাদের কাছে আছে। তো এই যে প্রবাসীরা হোটেলে কোয়ারেন্টাইনের যে নিয়ম, সেই নিয়ম না মানার কারণে কিন্তু স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে এখানকার মানুষ। এবং এখানকার এই যে হোটেলগুলোর আশপাশে যে দোকানগুলো রয়েছে সেই দোকানিদের সাথে আমাদের কথা হয়েছে। তারা আমাদের যেটা জানিয়েছে, তারা প্রায় দেখতে পান যে এই হোটেলের কর্মীদের ম্যানেজ করে এবং বাইরে যারা নিরাপত্তা কর্মী থাকেন তাদেরকে ম্যানেজ করে প্রবাসীরা অহরহ বাইরে চলে যান এবং তাদের ইচ্ছে মতো আবার হোটেলে চলে আসেন। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে কিন্তু এতদিন আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকেও তেমন একটা উদ্যোগ দেখতে পাইনি। এই যে দুটি ঘটনা ঘটেছে, এই ঘটনার পরপরও কিন্তু নড়েচড়ে বসেছে এখানকার প্রশাসন এবং আজকে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটা জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে পরবর্তী করণীয় নির্ধারণ করতে। এবং আমরা একটা বিষয় যেটা দেখেছি যে পুলিশ কিন্তু সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকে। তো এই যে জেলা প্রশাসন 10টি হোটেল কিন্তু নির্ধারণ করে রেখেছে যারা যুক্তরাজ্য থেকে আসবেন তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন দেওয়ার জন্য, কিন্তু এই হোটেলগুলোতে পুলিশ যারা নিরাপত্তা থাকে, পুলিশের পক্ষ থেকে আমাদের যেটা বলা হচ্ছে যে এই হোটেলগুলোতে কোয়ারেন্টাইনের প্রবাসী ছাড়াও কিন্তু সাধারণ বর্ডারও তারা এখানে রাখছেন। সেক্ষেত্রে কারা বের হয়ে আসছেন, তারা প্রবাসী কিনা, কারা বের হয়ে যাচ্ছেন তারা সাধারণ বর্ডার কিনা, এই বিষয়টা কিন্তু পুলিশ শনাক্ত করতে পারে না। সে কারণেই এমনটা করছে। এই কারণে হোটেলের যে কর্তৃপক্ষ তাদেরকে উদাসীনতা, তাদেরকে অবহেলা এবং তাদের অন্যায় যে কর্মকাণ্ড সেটাকে দায়ী করছে পুলিশ। তো এই বিষয়ে কিন্তু আজকে বৈঠক আছে এবং বৈঠকের পরে যে হোটেলগুলিতে অনিয়ম করা হচ্ছে সেই হোটেলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে। সিলেটের করোনা ভাইরাস পরিস্থিতি এবং প্রবাসীদের স্বাস্থ্যবিধি না মানার বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী মঞ্জুর আহমেদ। আপনারা দেখছেন সকাল 9টার বিরতিহীন সংবাদ। অন্যান্য খবরের সাথে আরো যা দেখবেন, সরবরাহ ঠিক থাকলেও রোজার আগেই বাড়ছে খেজুরের দাম, অসাধু ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে তদারকির দাবি। এবং বিশ্বকাপ বাছাই পর্বে আলাদা ম্যাচে মাঠে নামছে ফ্রান্স, পর্তুগাল, বেলজিয়াম। সব ম্যাচ রাত 2:45। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিংয়ের দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। ঢাকা ও থিম্পুর মধ্যে স্বাক্ষর হতে পারে দুটি সমঝোতা স্মারক। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষের উৎসবে যোগ দিতে মঙ্গলবার ঢাকায় আসেন লোটে শেরিং। প্রথম দিনে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। ৭১ মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশকে প্রথম স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় ভুটান। স্বাধীন দেশের 50 বছর পূর্তি ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে এদেশের প্রতি ভালোবাসার জানান দিতে ঢাকায় এলেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভুটানের রাজার প্রতিনিধিত্ব করছেন লোটে শেরিং। বিমানবন্দর থেকে তিনি যান সাভার জাতীয় স্মৃতিসৌধে। মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ভুটানের প্রধানমন্ত্রী। শ্রদ্ধা জানান ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতেও। প্রথম দিনে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর উপর গুরুত্ব দেন তিনি। ডাইরেক্ট ফ্লাইট ঢাকা টু থিম্পু করতে পারি কিনা এটা এক্সামিন করব। আমরা আপনার রেলওয়ে, তারা রেলওয়েটা পছন্দ করেন। আমরা এখন তো হলদিয়াবাড়ি একটু তো আমরা এটা আরেকটু নিয়ে তাদের এটা এক্সামিন করতে হবে, আমরা পরীক্ষা নিরীক্ষা করব, এটাও আলোচনা হয়েছে। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন লোটে শেরিং। পরে জাতীয় প্যারেড গ্রাউন্ডে মুজিব চিরন্তন অনুষ্ঠানে বক্তব্য রাখবেন ভুটানের প্রধানমন্ত্রী। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর ৭ম দিনের আয়োজনে জাতির পিতার পাশাপাশি স্মরণ করা হলো বঙ্গমাতার অবদান। গান, কবিতা, থিয়েট্রিক্যাল ও থিমেটিক কোরিওগ্রাফি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীদের গান পরিবেশন করা হয়, যার মাধ্যমে ফুটিয়ে তোলা হয় বঙ্গবন্ধু, বঙ্গমাতা, বাংলাদেশ ও নারী মুক্তির কথা। ৭ম দিনের আয়োজনের প্রথম পর্বে ছিল আলোচনা অনুষ্ঠান। বক্তব্য রাখেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। দেখানো হয় ইউনেস্কোর মহাপরিচালক, জার্মানির প্রেসিডেন্ট ও ব্রিটেনের রানীর ভিডিও বার্তা। বঙ্গবন্ধুর এই বিশ্বাস আজ বাংলাদেশকে নারী ক্ষমতায়নের ক্ষেত্রে সমগ্র বিশ্বে রোল মডেল করে তুলেছে। বাংলাদেশের নারীরা আজ প্রতিটি ক্ষেত্রে সফলতার স্বাক্ষর রাখছে, ঘরে, বাইরে, কর্মক্ষেত্রে। দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে ছিল নারী জাগরণের গান। জ্বলে ওঠো ধুমায়িত অগ্নি, জাগো মাতা কন্যা বধূ জয়া ভগিনী। গানের মাধ্যমে স্মরণ করা হয় বঙ্গবন্ধুকে। ছিল রুনা লায়লার কণ্ঠে দেশাত্মবোধক গান। প্রতিদিন তোমায় দেখি সূর্যের আগে, প্রতিদিন তোমার কথা হৃদয় জাগে। ও আমার দেশ, ও আমার বাংলাদেশ, তোমার বজ্র কণ্ঠ স্বরের ধ্বনি প্রতিধ্বনি বাজে। মঙ্গলবার আয়োজনের মূল প্রতিপাদ্য ছিল নারী মুক্তি, সাম্য ও স্বাধীনতা। স্মরণ করা হয় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবকে। যোদ্ধা নারী তো তিনিও, তিনি বিজয়িনী। ফজিলাতুন্নেসা মুজিব চিরন্তন জননী, সর্বংসহা নারী। যুদ্ধ করেছে নারী, শহীদ হয়েছে নারী। ক্ষুদ্র নৃগোষ্ঠীদের গান ও কোরিওগ্রাফি ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। কাজী শামীম হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমন বিরোধী প্রতিবাদ কর্মসূচিতে হামলা হয়েছে। এতে বামজোটের অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করছে সংগঠনটি। হামলার জন্য ছাত্রলীগের নেতাকর্মীদের অভিযুক্ত করেছেন ছাত্রজোটের নেতারা। মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে মোদী বিরোধী মিছিল বের করে বামজোটের নেতাকর্মীরা। মিছিলটি রাজু ভাস্কর্য হয়ে শাহবাগ ঘুরে আবার টিএসসিতে আসে। এ সময় নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। আহত ২০ জনের মধ্যে ৮ জনকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। মেজর ইনজুরি আছে প্রায় ৮ জনের মতো। এর ভিতর সব থেকে বেশি আহত হয়েছে হচ্ছে তমা নামে একটা মেয়ে, চট্টফ্রন্টের। ওর হচ্ছে মাথা ইনজুর ছিল। আর একটা মেয়ে এখন পর্যন্ত অবজারভেশনে আছে, সে এখনো সুস্থ হয় নাই। বাদ বাকিদের অবস্থা একই রকম। আজকে ছাত্রলীগ আমাদের উপরে যে হামলা করেছে, ছাত্রলীগ আজকে মানবতা বিরোধের পক্ষে দাঁড়াচ্ছে। এর মাধ্যমে আজকে ছাত্রলীগ আমাদের দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে দাঁড়িয়েছে। ষষ্ঠ দিনেও অমর একুশে গ্রন্থমেলায় পাঠক ও দর্শনার্থীর উপস্থিতি কম। মেলায় কড়াকড়িভাবে মানা হচ্ছে স্বাস্থ্যবিধি। তবে পাঠক উপস্থিতি ও বই বিক্রি এখনও আশানুরূপ নয় বলছেন প্রকাশকরা। অমর একুশে বইমেলার ষষ্ঠ দিন,
স্বাস্থ্যবিধি মেনে মেলায় প্রবেশ করছেন পাঠক ও দর্শনার্থীরা। তবে দর্শনার্থীদের ভিড় দেখা যায়নি খুব একটা। বড়দের সঙ্গে পছন্দের বই কিনতে এসেছে শিশুরাও। হরর বই, কমিক বই এগুলো পছন্দ করি। আমি এই বইমেলা আসছি, এটা কিনবো। এমনি রান্নার বই পছন্দ অনেক বেশি। রান্নার বই ছোটবেলা থেকেই কেনা হয়, যতবারই আসি রান্নার বই কেনা হয়। গতবারের চেয়ে মেলার পরিসর দ্বিগুণ হলেও পাঠকের উপস্থিতি ও বই বিক্রি এখনো আশানুরূপ নয় বলছেন প্রকাশকরা। বইয়ের প্রতি পাঠকদের একটা অকৃত্রিম ভালোবাসার কারণেই তারা এই গরম এবং করোনা পরিস্থিতির মধ্যেও তারা মেলায় আসছে, প্রাণের টানে, ভালোবাসার টানে। নর্মালি আসলে প্রথম সপ্তাহে সবসময় বিক্রিটা একটু কম হয়, তো আজকে ৬ষ্ঠ দিন মেলার, সেই হিসাবে কম্পেয়ার করলে গতবার থেকে অবশ্যই কম। বিক্রি নাই বললে চলবে। বর্তমানে এই মেলায় বছরে আমি শূন্যের কোঠায় বলবো। গত মেলায় এই দিনে ৫,০০০ টাকা বিক্রি করছি, দেখা গেছে আজকে এখন তুই বনি করি নাই, গতকাল ১০০ টাকা বলতে এটা লজ্জা লাগে না? এই মেলা অনেক স্টল আছে যারা ভালো জায়গায় পড়ে নাই, তারা এত বঞ্চিত হবে যে টোটাল মেলায় তাদের যে স্টল খরচটা হয়েছে ডেকোরেশন, এই অর্ধেক টাকা উঠবে না। মঙ্গলবার মেলায় এসেছে নতুন ১১৮টি বই, আর এ পর্যন্ত প্রকাশিত হয়েছে ৪০০ বই। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোটালীপাড়ায় বোমা পুঁতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র এবং রাষ্ট্রদ্রোহের মামলায় নিষিদ্ধ সংগঠন হরকাতুল জিহাদের ১৪ জঙ্গিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ফায়ারিং স্কোয়াডে কিংবা ফাঁসিতে এই রায় কার্যকরের আদেশ দিয়েছে ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১। শেখ হাসিনা জনসভার আগের দিন ২০০০ সালের ২০শে জুলাই অনুষ্ঠান স্থলের পাশ থেকে উদ্ধার করা হয় শক্তিশালী বোমা দুটি। ২১ বছর আগে গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থলের পাশে পাওয়া যায় শক্তিশালী বোমা। এর একটির ওজন ছিল ৭৬ কেজি আর অপরটির ৪০ কেজি। এ ঘটনায় মামলা হয় ৩টি। এর মধ্যে হত্যা চেষ্টা এবং বিস্ফোরক আইনের মামলায় বিচারিক আদালত পার হয়ে হাইকোর্টেও রায় হয়েছে। সবশেষ মঙ্গলবার রায় হলো ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহের মামলায়। সকাল থেকে এ রায় ঘিরে আদালত চত্বরে ছিল কড়া নিরাপত্তা। দুপুর 12:30টায় রায় ঘোষণা করেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১-এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান। এতে হরকাতুল জিহাদের ১৪ জঙ্গিকে মৃত্যুদণ্ড দেয়া হয়। এর মধ্যে ৯ জন কারাগারে এবং ৫ জন পলাতক। সাবেক প্রধানমন্ত্রী, বর্তমানে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে, তার সরকারকে উৎখাত এবং সবল সংখ্যকদেরকে প্রাণনাশের উদ্দেশ্যে বোমা পুঁতে রাখার ষড়যন্ত্র এবং রাষ্ট্রদ্রোহিতার মামলায় আজ ১৪ জন আসামিকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন। রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে ৭৫-এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ধারাবাহিকতায় শেখ হাসিনার ওপর হামলার চেষ্টা চালানো হয় ২০০০ সালেও। তার নেতৃত্বাধীন সরকারকে উৎখাতের উদ্দেশ্যও ছিল জঙ্গিদের। ১৯৮১ সালে জননেত্রী শেখ হাসিনা দেশে আসার পর ২০ বার তাকে হত্যার চেষ্টা, নির্বাচিত সরকারকে উৎখাত করা এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করা এবং রাষ্ট্রের বৈধ সরকারকে উৎখাত করার ষড়যন্ত্রের মামলা। পূর্ণাঙ্গ রায় বিশ্লেষণ করে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। যেহেতু এখানে তাদের সর্বোচ্চ শাস্তি হয়েছে, এখান থেকে তারা মুক্তি পাওয়ার চেষ্টা করবে, এটি আইনের বিধান, আইনের প্রক্রিয়া। আসামিরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে, তারা উচ্চ আদালতে অবশ্যই যাবে। কোটালীপাড়ায় শেখ হাসিনাকে হত্যা চেষ্টার মূল পরিকল্পনাকারী জঙ্গি নেতা মুফতি হান্নান। এর আগে অন্য মামলায় ফাঁসি কার্যকর হয় তার। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর যানজটের কারণে সড়ক দুর্ঘটনা ও হার্ট অ্যাটাকের বেশিরভাগ রোগী হাসপাতালে নেওয়ার সময় রাস্তায় মারা যান বলছেন বিশেষজ্ঞরা। গাড়ি চালক ও পথচারীদের অসচেতনতায় অ্যাম্বুলেন্সের রোগী ঠিকমতো স্থানান্তর প্রায় অসম্ভব। এ বিষয়ে অসচেতনতা আর রাস্তার সীমাবদ্ধতাকে দায়ী করছেন খাত সংশ্লিষ্টরা। রাজধানীর পঙ্গু হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলের দূরত্ব মাত্র ৯ কিলোমিটার। রবিবার বিকেলে এ দূরত্ব যেতে একজন রোগীর সময় লেগেছে ১ ঘন্টা ১২ মিনিট। বিকেল ৪টা ৫০ মিনিটে পঙ্গু হাসপাতাল থেকে রওনা হয়ে ঢাকা মেডিকেলে পৌঁছান সন্ধ্যা ৬টা ২ মিনিটে। বাস চালক বা ড্রাইভারদের কোনো সচেতনতা নেই অ্যাম্বুলেন্স নিয়ে। এরা রোগীবাহী গাড়ির গুরুত্বই যেন বোঝেন না। পঙ্গু হাসপাতাল থেকে রওনা হয়ে প্রথমে সিগন্যালে পড়তে হয় বিজয় সরণিতে।
সামনে অনেক গাড়ি থাকায় হুটার বা সাইরেন বাজিয়ে কোনো কাজ হয় না। শুধু 11 মিনিট লাগে বিজয় সরণির সিগন্যালে সবুজ বাতি পেতে। সাইরেন বাজালে স্বাভাবিক নিয়ম হলো অ্যাম্বুলেন্সকে যাওয়ার পথ করে দিবে সকল যান, কিন্তু রাজধানীতে দেখা যায় উল্টো চিত্র। অনেক সময় দেখা যায় যানজটের মধ্যে অসহায়ভাবে সাইরেন বাজাচ্ছে অ্যাম্বুলেন্স। আর বাস চালকরা যেন রাস্তার রাজা। রোগীবাহী অ্যাম্বুলেন্স নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই তাদের। মোড়ে মোড়ে প্রতিযোগিতা করে রাস্তা আটকে রাখেন তারা। আর কার আগে কে যাবে এ নিয়ে চলে প্রতিযোগিতা। সে কারণে কারওয়ান বাজার থেকে শাহবাগ পার হতে লেগেছে 14 মিনিট। একই অভিজ্ঞতার কথা বললেন অ্যাম্বুলেন্সের নিয়মিত চালকরা। হুন্ডার সমস্যার সম্মুখীন হয়ে যত গাড়ি আছে এরা আমাদেরকে ডানে চাপ দেয়, চাপ দিয়ে আমার পিছে রাখে। বাসগুলি আছে না, ওরা সাইড দিবারই চায় না। রুগী তো আর বলতে পারে না, তখন আমরা সাইলেন্ট বাজিয়ে রেখে অনেকক্ষণ। ট্রাফিক সিগন্যাল যেটা দূর থেকে যেটা তারা দেখতেছে অ্যাম্বুলেন্সটা অনেক দূরে, সাউন্ডটা তাদের কানে পৌঁছে গেলে তারা চেষ্টা করে দেওয়ার জন্য। বিশেষজ্ঞরা বলছেন সবাই সচেতন না হলে রাস্তায় রোগীর মৃত্যু ঠেকানো অসম্ভব। ট্রমার সাইট থেকে একটা পেশেন্টকে তুলে নিয়ে আমাদের ইমার্জেন্সি পর্যন্ত পৌঁছানোর যে যাত্রাটা ইটস এ ভেরি টিডিয়াস, বাংলাদেশের জন্য খুবই কষ্টকর। আমি বলবো যে যারা এই ট্রমাতে না পড়েছে তারা কেউ বলতে পারবে না। পুরো এনভায়রনমেন্ট যে তার জন্য একটা কি বলবো বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে, ওতেই তো মানুষ মরে যেতে পারে। প্রতিদিনই এমনভাবে অ্যাম্বুলেন্সে স্থানান্তরের সময় রোগী মারা যায়। তবে কী পরিমাণ রোগী মারা যায় তার কোনো পরিসংখ্যান নেই স্বাস্থ্য অধিদপ্তরের কাছে। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাইবান্ধায় এক গৃহবধূর গায়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে। শরীরের অনেকটা অংশ ঝলসে গেলেও ওই গৃহবধূকে হাসপাতালে না নিয়ে বাড়িতেই ফেলে রাখে তারা। নির্যাতিতা গৃহবধূ শারমিনের স্বজনরা জানান 2 বছর আগে কোরবান আলীর সঙ্গে বিয়ে হয় শারমিনের। বিয়ের পর থেকেই তার উপর নির্যাতন চালাতো শ্বশুরবাড়ির লোকজন। মঙ্গলবার কথা কাটাকাটির জেরে মারধরের পর শাশুড়ি কুলসুম আর স্বামী কোরবান শারমিনের শরীরে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে স্বজনরা তাকে হাসপাতালে ভর্তি করে, তবে শরীরের প্রায় 85 ভাগ পুড়ে যাওয়ায় শারমিনকে রাতেই রংপুর মেডিকেলে স্থানান্তর করা হয়। পেশেন্টটা আসলে অ্যাকচুয়ালি বেশি পরিমাণে বার্ন হয়েছে আর কি। পেশেন্টের কন্ডিশন এখন একটু সিরিয়াস, তো এখন যে ওর চিকিৎসার জন্য আমরা রংপুরে রেফার করেছি। যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে আমরা গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করছি। অ্যাকচুয়ালি প্রকৃত তদন্ত করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে, এবং এটা যতটুকু জানা গেছে পারিবারিক কলহের জের ধরেই এটা হয়েছে। উখিয়ার রোহিঙ্গা শিবিরের বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধুই ধ্বংসস্তূপ। আগুনের ডেলিহান শিখা কেড়ে নিয়েছে 11টি প্রাণ, নিঃস্ব করেছে 9,500 পরিবারকে। সব হারিয়ে মানবেতর দিন কাটছে অর্ধলক্ষাধিক মানুষের। ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে গঠন করা হয়েছে 7 সদস্যের কমিটি। এছাড়া সন্দেহভাজন 8 রোহিঙ্গাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। উখিয়ার বালুখালী রোহিঙ্গা শরণার্থী শিবিরের বিশাল এলাকা জুড়ে শুধুই ধ্বংসস্তূপ। আগুনের তাণ্ডব নিঃস্ব করে দিয়েছে 9,500 পরিবারের অর্ধলক্ষাধিক মানুষকে। এখন তাদের বেশিরভাগেরই ঠিকানা খোলা আকাশের নিচে। আমার সবকিছু পুরো শেষ হয়ে গেছে, থাকার জন্য কোনো জায়গা নেই। ক্যাম্পে যখন আগুন শুরু হয় আমরা ভেবেছিলাম আগুনের পরিধি ছোট, কিন্তু কোনো কিছু বুঝে ওঠার আগেই সব শেষ। এখন খোলা আকাশের নিচে থাকতে হচ্ছে। বাড়িতে আমার ছেলেমেয়েরা ছিল, আমি বাড়িতে ছিলাম না। সেখান থেকে আসতে আসতে সব শেষ হয়ে গেছে, কোনো রকম প্রাণটা বেঁচেছে। মঙ্গলবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোহাম্মদ মহসিন জানান, আগুনের তাণ্ডবে প্রাণ গেছে 11 জনের, আহত 2,000-এর বেশি। পুড়েছে কয়েকশো দোকানপাট, ধর্মীয় প্রতিষ্ঠান, স্বাস্থ্যকেন্দ্র সহ প্রায় 10,000 বসতঘর। সব হারানো এসব মানুষের সহায়তায় জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে। তারা অন্য ক্যাম্পে অবস্থান করছে, কেউ আত্মীয় স্বজন অথবা পরিচিতের মধ্যে।
এরকম মিসিং বলে আমরা কিন্তু কোনো একদম আমাদের লোকজন ডোর টু ডোর কাজ করতেছে। দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয় থেকে 10 লক্ষ টাকা এবং 50 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে আজকেই, এবং সেটা কক্সবাজার জেলা বক্স আরও দিব যদি প্রয়োজন হয়। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারকে প্রধান করে 7 সদস্যের কমিটিকে 3 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সোমবার বিকেল 4টার দিকে বালুখালীর 8 নম্বর ক্যাম্পে লাগা আগুন ছড়িয়ে পড়ে আশপাশের আরও 4টি ক্যাম্প এলাকায়। 6.5 ঘন্টা পর তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রমজানের আগে মানভেদে বাড়তে শুরু করেছে খেজুরের দাম। টিসিবির হিসেবে 1 বছরের ব্যবধানে সাধারণ খেজুরের দাম বেড়েছে 44%-এরও বেশি। পর্যাপ্ত সরবরাহ থাকলেও মধ্যস্বত্বভোগী ও মৌসুমি ব্যবসায়ীরা খেজুরের দাম বাড়াচ্ছে বলে দাবি খুচরা ব্যবসায়ীদের। পুষ্টিগুণের কারণে একসময়ের রমজান কেন্দ্রিক খেজুরের চাহিদা এখন বছর জুড়ে। বাজারে মিলছে আজোয়া, মরিয়ম, দুবাইয়ের দাবাস সহ বিভিন্ন জাতের খেজুর। ফল আমদানিকারক সমিতির তথ্যানুযায়ী গত বছরের তুলনায় এবছর খেজুরের আমদানি 20%-এরও বেশি, যা বিগত বছরগুলোর মধ্যে সর্বোচ্চ। তারপরও রোজা সামনে রেখে বাড়ছে খেজুরের দাম। আম্বার জাতের খেজুর 1 সপ্তাহ আগে খুচরা বাজারে 900 টাকা কেজিতে বিক্রি হলেও এখন তা 1100 টাকা। মরিয়মের দাম কেজিতে বেড়েছে প্রায় 50 টাকা। এছাড়া সবচেয়ে বেশি চাহিদার বরই জাতের খেজুর বিক্রি হচ্ছে 250 টাকা কেজি দরে। মরিয়ম আছে, আজওয়া আছে, ডাবাস আছে, সবগুলো দাম বাড়তে। রমজান আসলে তো অনেক সময় বাড়ে, তখন চাহিদা বেড়ে যায়, বাড়তে পারে, এটা আশঙ্কা আর কি। খুচরা বিক্রেতাদের অভিযোগ, রমজানকে সামনে রেখে মৌসুমি ব্যবসায়ীরা খেজুরের মজুত করছেন, যার প্রভাব পড়েছে খুচরা বাজারে। এছাড়া টিসিবির হিসাবে 1 বছর আগে সাধারণ মানের খেজুর 200 থেকে 250 টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা সর্বোচ্চ 500 টাকায় বিক্রি হচ্ছে। মৌসুমি ব্যবসায়ী যারা আছে তারা নতুন করে ব্যবসা করতেছে, রমজান মাস সামনে উপলক্ষে সব খেজুরের দাম এই কারণে একটু বাড়তেছে। আম্বার খেজুর হলো 1 নম্বরটা 1000 টাকা কেজি, কামরাঙ্গা ময়ূরম হলো 700 টাকা কেজি। তবে আমদানিকারকরা বলছেন রমজানে 40 থেকে 50 হাজার টন খেজুরের চাহিদা থাকে, যা এরই মধ্যে আমদানি হয়েছে। ফলে খেজুরের দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই। কোনো আশঙ্কা আমি দেখছি না, যেহেতু আমদানি আছে আমাদের কাছে, আমাদের মজুদ আছে, তো এখানে মজুদের সংকট পড়লে কিন্তু বাজারে একটা সমস্যার সৃষ্টি হয়। এখানে সমস্যা হওয়ার কোনো কারণ নাই। রমজানকে ঘিরে অসাধু ব্যবসায়ীরা যাতে সুযোগ নিতে না পারে, সেজন্য বাজার নিয়ন্ত্রণে তদারকি বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অজ্ঞাত রোগে পাবনায় মারা গেছে 6 শতাধিক খামারের কয়েক হাজার মুরগি। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন খামারিরা। পুঁজি হারিয়ে বেকার হয়ে পড়েছেন শত শত খামারি। অল্প খরচ আর কম সময়ে বেশি লাভ হওয়ায় মুরগির খামার করেছেন অনেকেই। কর্মসংস্থান হয়েছে অনেক বেকার যুবকের। কিন্তু হঠাৎ করে পাবনার আটঘরিয়া ও চাটমোহর উপজেলার খামারগুলোতে দেখা দিয়েছে অজ্ঞাত রোগ। এই 2 উপজেলায় এরই মধ্যে আক্রান্ত হয়ে মারা গেছে 600 খামারে কয়েক হাজার মুরগি। প্রথমে ঝিমুনি, এরপর খাওয়া বন্ধ করে দেওয়ার 2 থেকে 3 দিনের মধ্যে মারা যাচ্ছে আক্রান্ত মুরগি। সারাদিন ভালো মুরগি থুয়ে যায়, সকাল হলে পারেই মুরগি মারা যায়। অজ্ঞাত রোগ এই শুধু আমার খামারে না, আশেপাশের সব খামারেই। এই মাঝে মধ্যে 2-1টা মুরগি খাওয়া শেষ, খাওয়ার থলেত হজম হচ্ছে না, এবং কিছু মুরগির থলেত পানি হজম হচ্ছে, খাওয়ার পরেই মুরগিগুলো ঝিমায় ঝিমায় মারা যাচ্ছে। এ পর্যন্ত 300 মুরগির মতো আমার মারা গেছে। এমন পরিস্থিতিতে প্রাণী সম্পদ বিভাগ থেকে কোনো সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলে দাবি ক্ষতিগ্রস্ত খামারিদের। তো আমার 10-12টা খামারি আছে, তাদের একটা খামারিতে আজ পর্যন্ত পানি সম্পদ কর্মকর্তারা কেউ আজ পর্যন্ত ভিজিটে যায়নি। এই সমস্যায় যাচ্ছে না, বহুদিনই হয়েছে। এত ওষুধ পানি খাওয়াচ্ছি, তা কোনো কাজ হচ্ছে না। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই জানিয়ে প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তারা বলছেন, আবহাওয়া পরিবর্তনের কারণেই এই রোগ দেখা দিয়েছে। খামারিদের উচিত আমাদের সঙ্গে যোগাযোগ করা, সঠিক পরামর্শ গ্রহণ করা। খামারিরা মূলত ডিলার নির্ভর, তারা আমাদের অফিসে যদি যোগাযোগ করে তাহলে আমরা আসলে পোস্টমর্টেম করে বা যদি ল্যাবরেটরিতে পাঠানোর প্রয়োজন পড়ে স্যাম্পল আমরা পাঠায় সঠিক রোগ নির্ণয় করে আমরা ট্রিটমেন্ট দিতে পারি। জেলা প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে পাবনার 9 উপজেলায় 2000 লেয়ার মুরগির খামার রয়েছে। বেসরকারি হিসেবে সব মিলিয়ে মোট খামার রয়েছে প্রায় 3500। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুল ইসলাম। খায়রুল, রোগটির সম্পর্কে নির্দিষ্ট করে কিছু জানা গেছে কিনা, এই বিষয়ে বিশেষজ্ঞরা কি বলছেন এবং ক্ষতিগ্রস্ত খামারিদের জন্য সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ বা প্রণোদনার ব্যবস্থা করা হয়েছে কিনা? আসলে যে রোগটায় আসলে মুরগি মারা যাচ্ছে সেই বিষয়ে কিন্তু প্রাণী সম্পদ কর্মকর্তার সঙ্গে আমরা কথা বলেছি। পাশাপাশি কিন্তু এই প্রাণী সম্পদের বিশেষজ্ঞ বেশ কয়েকজনের সঙ্গে কথা বলছি। তারা বলছেন যে এই সময়ে আসলে রানীক্ষেত, গাম্বরো, কক্সিডিউসিস এই তিনটি রোগ কিন্তু মুরগিগুলোকে আক্রমণ করে এবং এই রানীক্ষেত সচরাচর আমাদের দেশি মুরগি তেও বেশি আক্রান্ত হয় বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। তবে খামারগুলোতে রানীক্ষেত, গাম্বরো, অক্সিডিউসিস এই রোগগুলো আসলে আক্রমণ হয়েছে, এটা কিন্তু বিশেষজ্ঞ এবং প্রাণী সম্পদ কর্মকর্তারা বললেও খামারিরা যারা রয়েছেন তারা কিন্তু নারাজ যে এই রোগ হয়নি। তারা দাবি করছেন যে অজ্ঞাত রোগ, কারণ একজন খামারি, আমি যে খামারিতে অবস্থান করছি এখানে কিন্তু তার 4টে শেড রয়েছে এবং 3টি শেড কিন্তু ইতিমধ্যেই মুরগিগুলো মারা গেছে। এতে এই 3টি শেডে তার 4000 কিন্তু মুরগি ছিল। এতে তিনি 13.5 লক্ষ টাকা কিন্তু তার লস হয়েছে বলে এই খামার মালিক কিন্তু দাবি করেছেন। তিনি তার ভাষ্যমতে যে তিনি দীর্ঘ দিন যাবৎ এই পোল্ট্রি খামার করে কিন্তু ব্যবসা করেন, কিন্তু কোন সময় কোন রোগ হয় এই নিয়ে তার কিন্তু প্রশিক্ষণ রয়েছে। তবে তিনি দাবি করছেন যে তার মতো অনেক খামারি দাবি করছে যে রানীক্ষেত নয়, গাম্বুরো, অক্সিডিউসিস এই রোগগুলো কিন্তু নয়, কারণ এই রোগগুলো এই সময় হবে তারা জানেন এবং সেই কারণে কিন্তু তারা ওষুধ প্রয়োগ করে ছিলেন বলে তারা দাবি করেছেন। তবে তাদের অভিযোগ যে প্রাণী সম্পদ অধিদপ্তর তাদের খোঁজ নেননি এবং কি কারণে মুরগিগুলো মারা গেল তাদের কাছে গিয়েও তারা কোনো সুফল পায়নি বলে খামারিরা কিন্তু দাবি করেছিলেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। অজ্ঞাত রোগে মুরগি মারা যাওয়ার বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী খায়রুল ইসলাম। বিভিন্ন মামলায় গ্রেপ্তারের পর কারাগারে আছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের 4 কাউন্সিলর। জনপ্রতিনিধিদের অপরাধে জড়িয়ে পড়া এবং ঔদ্ধত্যপূর্ণ আচরণ আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে নানা মহলে। আর সেবাবঞ্চিতরা মনে করেন এসব জনপ্রতিনিধিদের বিরুদ্ধে দ্রুত সিদ্ধান্ত নেওয়া জরুরি। গত 19 মার্চ স্থানীয় যুবলীগের মিছিলে গাড়ি নিয়ে ঢুকে পড়েন 15 নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইফুল বিন জলিল। এতে গুরুতর আহত হন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য রকুন উদ্দিন সহ বেশ কয়েকজন। কান্দিরপাড়ের দিকে যাচ্ছিলাম আর মিছিলটা আর গাড়িটা রাজগঞ্জ দিয়ে আমাদের সামনে আসতেছে, এসে আমাদের ডাইরেক্ট আমাকে গাড়ি তুলে দিচ্ছে। প্রায় 70-80 ছিল গাড়িটা স্পিডে। ঘটনার পর দেশীয় অস্ত্র হাতে উল্লাস করতে দেখা যায় সাইফুলকে। 55 সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে বিভিন্ন মহলে। পরে হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। যুবলীগ নেতা জিল্লুর রহমান জিলানী হত্যা মামলায় প্রায় 5 মাস ধরে কারাগারে আছেন 26 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সাত্তার ও 27 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসান। এছাড়া যুবলীগ কর্মী আক্তার হোসেন হত্যা মামলায় প্রায় 9 মাস কারাবন্দী 23 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলমগীর হোসেন। নিয়ম অনুযায়ী দেশের যে আইন, সে আইনের থেকে বিচ্যুতি ঘটানোর ফলেই মূলত তাদেরকে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তাদের বিরুদ্ধে, এবং অপরাধী যেই হোক না কেন দেশের যে প্রচলিত আইন সে অনুযায়ী আমরা তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করছি। জনপ্রতিনিধিদের গুরুতর অপরাধে জড়িয়ে পড়া নিয়ে বিভিন্ন মহলে দেখা দিয়েছে বিরূপ প্রতিক্রিয়া। একটা কাউন্সিলর থাকলে যে একটা সুযোগ সুবিধা, এ তো স্বাভাবিক। কাউন্সিলর না থাকলে অনেক কিছুতে বঞ্চিত হয়ে থাকতে হয়। মনে করেন আমাদের যে সরকারি কার্যক্রম, যে ভোটার আইডি কার্ডে যদি বর্তমানে যে দিচ্ছে উপস্থিত, তারপরে গরিব দুঃখী যে সাহায্য করতে তাও মনে করেন ব্যাঘাত করতেছে। অভিভাবক না থাকলে একটা ওয়ার্ডের মানে যা সমস্যা হয়। প্রকৃত অর্থে জনপ্রতিনিধি যারা থাকেন তারা যদি নিজেরাই এই ধরনের একটি বিবাদে জড়িয়ে যান এবং নিরাপত্তা হেফাজতে চলে যান, সেটা আমাদের জন্য খুবই দুঃখজনক। বিতর্কিত এসব জনপ্রতিনিধিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করেন বিশিষ্টজনেরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মুন্সিগঞ্জ শহররক্ষা বাঁধ ঘিরে ধলেশ্বরী নদীর তীরে অবৈধভাবে চলছে বালুর ব্যবসা। এতে ভোগান্তিতে পড়েছেন এই পথে চলাচলকারীরা। আর প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এই অবস্থায় অনুমোদনহীন এসব বালুমহাল দ্রুত উচ্ছেদের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
মুন্সিগঞ্জের হাটলক্ষ্মীগঞ্জ থেকে ফিরিঙ্গিবাজার এলাকায় ধলেশ্বর নদীতে ড্রেজার দিয়ে বালু তুলছে প্রভাবশালী চক্র। সড়কের দুপাশ দখল করে বালু রেখে প্রায় ২৫টি জায়গায় চলছে রমরমা ব্যবসা। এদিকে বালুর কারণে রাস্তায় চলতে গিয়ে প্রায় দুর্ঘটনায় পড়ছে বিভিন্ন যানবাহন। ভোগান্তিতে রয়েছেন এই পথে চলাচলকারীরা। স্থানীয়দের অভিযোগ, ইউপি চেয়ারম্যানের ছত্রছায়ায় দীর্ঘদিন অবৈধ এই ব্যবসা চললেও নীরব ভূমিকায় প্রশাসন। ক্ষমতার দাপট দেখায় নিজেরা ব্যবসা করে যাচ্ছে, জনগণ মরে যাচ্ছে। সরকারি রাস্তার মধ্যে সরকারি রাস্তা এরকম ভাবে দখল করে রাখছে, সরকারি কোনো পদক্ষেপই নাই। দুলার থেকে আমরা বাঁচতে চাই, এই দুলার কারণে আমাকে শ্বাসকষ্ট, নিঃশ্বাস সবকিছু রোগের শরীর বেড়ে দিতেছে। একদিকে নদীর সাইড দিয়ে আপনার ভাঙা যাইতেছে, বড় বড় ট্রাক আসা যাওয়া করতেছে। তার উপরে আপনার আবার এই যে ধুলাবালুর তো অভাবই নাই, চারপাশে আপনার আবার এই যে ড্রেজার দিয়া আপনার যে বালু করে ব্যবসা করতেছে। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত চেয়ারম্যান, আর ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি বালুর ব্যবসায়ীরা। এইখানে যেখানে তারা এমপি মন্ত্রী প্রেসিডেন্ট দেখায় কাজ করব, সেখানে আমি লোকাল গভর্নমেন্ট আমি কি করব? তাদেরকে আমি বাধা দিয়ে কি আমি কি অপমানিত অপদস্থ হব নাকি? তবে এ নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। যদি কেউ সরকারি জমিতে অথবা জনগণের চলাচলের যে রাস্তা রয়েছে, রাস্তা বালু রেখে কিংবা ইট রেখে জনগণের চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি করে, অবশ্যই আমরা আইনানুগভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। সমস্যার সমাধানে শুধু আশ্বাস নয়, কার্যকর পদক্ষেপের মধ্যে দিয়ে স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয়রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনা সতর্কতার কারণে ভারতের দিল্লিতে হোলি, শবে বরাত ও নবরাত্রি উৎসবে গণজমায়েত নিষিদ্ধ করেছে সরকার। দিল্লির সব বিমানবন্দর, রেল স্টেশন ও বাস স্ট্যান্ডে করোনার নমুনার পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে বিশ্বে একদিনে করোনায় 10,000-এর বেশি মানুষের প্রাণহানি হয়েছে। এর মধ্যে ব্রাজিলেই মারা গেছেন সর্বোচ্চ 3,158 জন, যা দেশটির এ যাবৎকালের সর্বোচ্চ প্রাণহানি। যুক্তরাষ্ট্রে 936 জনের প্রাণ গেছে। বিশ্বে করোনায় মোট প্রাণহানি ছাড়িয়েছে 27,45,000। নতুন করে 4.5 লাখ রোগী সহ আক্রান্তের সংখ্যা 12,47,00,000-এর বেশি। এদিকে করোনার টিকা নিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে তিনি কোন টিকা নিয়েছেন সে বিষয়ে স্পষ্ট জানায়নি ক্রেমলিন। মিয়ানমারে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করলেও সহিংসতার জন্য গণতন্ত্রকামীদেরই দুষছে জান্তা সরকার। মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সেনাবাহিনীর মুখপাত্র। এদিন সুচির বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগের একটি ভিডিও ফুটেজ আবারও প্রচার করে সেনাবাহিনী। কয়েক সপ্তাহ আগে মিয়ানমার নেত্রী অং সান সুচির বিরুদ্ধে প্রথম দুর্নীতির অভিযোগ আনেন ইয়াঙ্গুনের সাবেক মুখ্যমন্ত্রী ফাও মিন থেইন। তার দাবি করা একটি ভিডিও ফুটেজ নেপিদোতে সেনাবাহিনীর আয়োজিত সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়। আমি ৩-৪ বার অং সান সুচির বাড়িতে যাই। তাকে 6 লাখ মার্কিন ডলার ও পাউন্ড এবং স্বর্ণের কয়েকটি বার দিয়ে আসি, যাতে তিনি ইয়াঙ্গুনে আমাকে সমর্থন দেন। গত সপ্তাহে একই ভিডিও প্রচার করে সেনা নিয়ন্ত্রিত মিয়াওয়াদি টেলিভিশন। সে সময় তার নাকচ করে সুচির আইনজীবী। এদিকে বিক্ষোভে প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করে জান্তা সরকারের মুখপাত্র জো মিন তুন। এ সময় নিহতের সংখ্যা 164 বলা হলেও পর্যবেক্ষক সংস্থা এএপিপির হিসাবে তা 250-র বেশি। তবে অগ্নিসংযোগ ও সহিংসতার জন্য বিক্ষোভকারীদেরই দায়ী করা হয়। অস্থিরতা বাড়ানোয় গণমাধ্যমের ভূমিকা রয়েছে বলে দাবি করেন সেনাবাহিনীর মুখপাত্র। এদিকে আইনের শাসন ও স্থিতিশীলতা নিশ্চিতে এখনই ইন্টারনেট বিধিনিষেধ তুলে নেওয়া হবে না বলেও জানান তিনি। মঙ্গলবারও অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে নামে কয়েক হাজার গণতন্ত্রকামী। এর আগে সোমবার অভ্যুত্থানের সাথে জড়িত সেনাপ্রধান মিং অং লাইং সহ 11 জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় ইউরোপীয় ইউনিয়ন। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের জন্মদিন আজ। 1987 সালে আজকের এই দিনে মাগুরায় জন্ম নেন এই তারকা ক্রিকেটার। আজ 34 বছরে পা দিলেন বাংলাদেশি পোস্টার বয়। এই বিশেষ দিনটিকে সামনে রেখে সোমবার রাতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন সাকিব। জন্মদিনের কয়েকদিন আগেই সংবাদ শিরোনামে জায়গা করে নেয় সাকিবের নাম। দেশের খেলা বাদ দিয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতেই বেশি পছন্দ করেন এমন অভিযোগ সত্য নয় বলে এক সাক্ষাৎকারে দাবি করেন সাকিব। বিসিবির সাথে এ নিয়ে তার মনোমালিন্যও দেখা দিয়েছে। দেশের অলরাউন্ডারের জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সতীর্থরা। আইপিএলে তার দল কলকাতা নাইট রাইডার্সও প্রিয় তারকাকে নিয়ে পোস্ট করেছে।
বিশ্বকাপ বাছাই পর্বে আজ মাঠে নামছে রোনালদোর পর্তুগাল। রাত 1:45টায় তাদের প্রতিপক্ষ আজারবাইজান। একই সময় ইউক্রেনের বিপক্ষে লড়বে ফ্রান্স আর বেলজিয়ামের অতিথি ওয়েলস। চোটের কারণে আজারবাইজান ম্যাচ থেকে ছিটকে গেছেন পর্তুগালের তারকা রুই প্যাট্রিসিও। শুরুর একাদশে থাকছেন জোয়াও কানসেলো ও রুবেন ডিয়াস। অনিশ্চিত পেপে, কারভালহো, ট্রিনকাও ও সেমেদো। ফ্রন্টলাইনে রোনালদোর সঙ্গী আন্দ্রে সিলভা। এদিকে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের বিশ্বকাপ মিশন শুরু ইউক্রেনের বিপক্ষে। পল পগবা, অলিভিয়ের জিরু, অ্যান্থনি মার্শাল ফিট থাকায় স্বস্তিতে কোচ দিদিয়ের দেশম। নেপালের ত্রিদেশীয় টুর্নামেন্টের শুভ সূচনা বাংলাদেশের। উদ্বোধনী ম্যাচে কিরগিজস্তান অনূর্ধ্ব 23 দলকে হারিয়েছে 1-0 গোলে। একমাত্র গোলটি আত্মঘাতী। এই জয়ে ফাইনালের পথে এগিয়ে গেল জেমিডের দল। 27 মার্চ পরের ম্যাচে স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বেঙ্গল টাইগার্স। টুর্নামেন্টের শিরোপায় চোখ, আবার নতুনদের পরখ করার মঞ্চ। শুরুর একাদশে অধিনায়ক জামালের অনুপস্থিতিতে ডিফেন্ডার রিমন, সোহাগ আর ফরওয়ার্ড মেহেদি 3 নতুন মুখ। জেমির 4-2-3-1 ফরমেশনে শুরু থেকে আত্মবিশ্বাসী বেঙ্গল টাইগার্স। কিরগিজ দুর্গে বার কয়েক আক্রমণ চালান সাদ, মতিন মিয়ারা। অন্যদিকে গোলকিপার জিকোর দৃঢ়তায় এগিয়ে যেতে পারেনি কিরগিজস্তান। টানা আক্রমণের ফল মিলেছে 30 মিনিটে। রাইট উইং থেকে সাদের ক্রস, সতীর্থ জার্সি খুঁজে না পেলেও প্রতিপক্ষের ভুলে বল জড়ায় জালে। ওই এক গোলের লিডেই বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে ফর্মুলা পাল্টিয়ে রক্ষণাত্মক কৌশল জেমিডের। একে একে 5 ফুটবলার বদলিয়ে মাঝমাঠ আর রক্ষণকে শক্তিশালী করেছেন। অধিনায়ক জামালও মাঠে ফেরেন আর্মব্যান্ড জড়িয়ে। শেষ দিকে বাংলাদেশ রক্ষণে ভয় ধরিয়ে দেয় কিরগিজস্তানের একের পর এক আক্রমণ। তবে ঠিকঠাক সামাল দিয়ে হাসি মুখেই মাঠ ছাড়ে জামালরা। দারুণ জয়, টুর্নামেন্ট শুরু, ফাইনালও অনেকটাই নিশ্চিত। নতুনদের পরখ করা আর ফলাফল দুটোতেই সফল কোচ জেমিডে। এখন শিরোপার আশা করতেই পারে বাংলাদেশ, তবে তার আগে 27 মার্চ পেরোতে হবে নেপাল বাধা। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, দশরথ স্টেডিয়াম, কাঠমান্ডু, নেপাল। জেগে উঠেছে 800 বছর ধরে ঘুমিয়ে থাকা আইসল্যান্ডের ফাগরা ডালস ফল আগ্নেয়গিরি। এক মাসে 50,000-এরও বেশি নানা মাত্রার ভূমিকম্পের পর শুক্রবার শুরু হয় লাভা উদগীরণ। প্রকৃতির এই দুর্দান্ত ফায়ারওয়ার্কস দেখতে ভিড় করেন পর্যটকেরা। 24 ফেব্রুয়ারি প্রথম 5.7 মাত্রার ভূমিকম্প হয় আইসল্যান্ড। সপ্তাহ খানেকের মধ্যে প্রায় 17,000 আফটার শক অনুভূত হয়। তখন থেকেই ফাগরা ডালস ফল আগ্নেয়গিরির সক্রিয় হওয়ার আভাস দিচ্ছিলেন আবহাওয়াবিদেরা। অবশেষে শুক্রবার শুরু হয় অগ্নি উৎপাত। রাজধানী রিকজাভিক থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত এই ফাগরা ডালস ফল আগ্নেয়গিরি। লাভা উদগীরণ শুরুর পর আগ্নেয়গিরি দেখতে জমে পর্যটকদের ভিড়। দূর দূরান্ত থেকে ছুটে আসা প্রকৃতিপ্রেমীদের অনেকেই জীবনের ঝুঁকি উপেক্ষা করে চলে যান আগ্নেয়গিরির একদম কাছে। আমরা এটি দেখতে 3 ঘন্টা পাহাড়ি পথ দিয়ে হেঁটে এসেছি। এটি আমাদের জন্য দারুণ একটা অভিজ্ঞতা। গত 1 মাসে আইসল্যান্ডে নানা মাত্রার 50,000-এরও বেশি ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অফিস জানায় আইসল্যান্ডে 2টি টেকটনিক প্লেট বিপরীত দিকে চলার কারণে এটি ঘটেছে। আমরা 2 সপ্তাহ ধরে এখানে আছি, গবেষণা চালাচ্ছি, আগ্নেয়গিরির আচরণ ও গতিবিধি পর্যালোচনা করছি। এর মধ্যে বৈরী আবহাওয়ার কারণে অগ্নি উৎপাত এলাকায় আটকা পড়ে একদল পর্যটক। প্রায় 100 উদ্ধারকর্মী তাদেরকে সেখান থেকে নিরাপদে সরিয়ে আনেন। পরে নিরাপত্তা ঝুঁকিতে স্থানটি জনসাধারণের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেষ করছি সকাল 9টার ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। তবে তার আগে শিরোনামগুলো আরও একবার। ঢাকায় 23 দিনে আইসিইউ চাহিদা বেড়ে দ্বিগুণ। 267 শয্যার মধ্যে খালি মাত্র 57টি, হিমশিম কর্তৃপক্ষ। সিলেটে কোয়ারেন্টাইন সেন্টারে বিয়ের আয়োজন, পুলিশকে ম্যানেজ করে স্বাস্থ্যবিধি ভাঙছেন প্রবাসীরা। শেখ হাসিনার সাথে ভুটানের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক আজ। স্বাক্ষর হতে পারে 2টি সমঝোতা স্মারক। যানজটের জন্য পথেই মারা যান দুর্ঘটনার হৃদরোগে আক্রান্তরা। অ্যাম্বুলেন্স নিয়ে অসচেতন চালক পথচারী।
এবং করোনার জন্য ভারতের দিল্লিতে হোলি শবে বরাতে জমায়েত নিষিদ্ধ, বাসে ট্রেনে নমুনা পরীক্ষার ব্যবস্থা। আর এই ছিল সকাল ৯টার বিরতিহীন সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।